বাদল অধিবেশনের পর শীতকালীন অধিবেশনেও সাসপেন্ড করা হলো অধীর রঞ্জন চৌধুরীকে। শুধু অধীর রঞ্জন চৌধুরী নন, সঙ্গে আরও 30-এরও বেশি বিরোধী সাংসদকে সাসপেন্ড করেছেন লোকসভা স্পিকার ওম বিড়লা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তৃতার মাঝে নতুন সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হন বিরোধী সাংসদরা। তুমুল হই হট্টগোল, চিৎকার শুরু হয় সংসদের কক্ষে। প্রথমে দুপুর 2:45 এবং পরে 3টে পর্যন্ত সভার কাজ মুলতুবি করে দেন স্পিকার। কিন্তু তারপরেও পরিস্থিতি তপ্ত থাকায় অধীর রঞ্জন চৌধুরী সহ আরও 30 জনের বেশি সাংসদকে সাসপেন্ড করেন স্পিকার। কথা বলবো, জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায়। আমি শুরুতে জ্যোতির্ময়ের কাছে যাব। জ্যোতির্ময়, রিসেন্ট পাস্টে সাম্প্রতিক সময়ে একসঙ্গে এতজন সাংসদকে সাসপেন্ড করার ঘটনা তো আমরা আগে দেখিনি। দেখো, তোমার এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে প্রথমে যেটা জানিয়ে রাখি যে এই মুহূর্তে তৃণমূল নেত্রী তিনি বঙ্গভবনে একের পর এক বৈঠক করছেন এবং কিছুক্ষণ আগে পর্যন্ত দলীয় সাংসদদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করছিলেন। এবং যে সময় সংসদ থেকে খবর আসে যে মোট 33 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, যার মধ্যে তৃণমূল কংগ্রেসের 8 জন সাংসদ রয়েছে। এর আগে ডেরেক ওব্রায়ানকে সাংসদ করা হয়েছে, আজকে লোকসভার 8 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। আর তারপরেই তৃণমূল নেত্রীর যে প্রতিক্রিয়া, অর্থাৎ মিটিংয়ের ভেতর থেকে সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সূত্র মারফত আমাদের কাছে খবর আসছে যে তৃণমূল নেত্রী বৈঠকে বলেছেন যা ঘটেছে তা একদমই হওয়া উচিত নয়। আমি ভাগ্যবান, আমি এই মুহূর্তে সাংসদ নই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 26 বছর সাংসদ ছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার আগে, আমরা জানি। এ তো দেখছি পুরো পার্লামেন্ট সাসপেন্ড হওয়ার মতো অবস্থা, স্বৈরতন্ত্র চলছে। গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ মুখ্যমন্ত্রীর বা তৃণমূল নেত্রীর আজকের বৈঠকে সাংসদদের দেওয়া এই বার্তা আগামী দিনে ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেসের এই ইস্যুতে কি অবস্থান হতে চলেছে, আগামীকাল সংসদের অভ্যন্তরে অন্যান্য সাংসদদের কি অবস্থান হতে চলেছে, সেই ইঙ্গিতটা স্পষ্ট করে দিচ্ছে। যখনই পার্লামেন্টের অধিবেশন চলে, এই ছবিটা আমাদের কাছে অত্যন্ত পরিচিত ছবি। যে কোনো ইস্যুতে বিরোধী দলের বিক্ষোভের অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট ওয়েলে নেমে বিক্ষোভ। জ্যোতির্ময়, তোমাকে একটু থামাচ্ছি, তুমি সঙ্গে থাকো। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন একবার শোনা যাক। I cannot impose my opinion to others. Everybody wants that. But you can share your opinion. Sharing will be finalized tomorrow. It is not that easy. In principle, if you take a policy decision, then everything will run smoothly. It is my idea. Ma'am, do you think it's too late now? You should have. No, it is not late. Because TMC, you yourself in the Mumbai meeting had said that this should be done by October 15th. Better late than never. But you know. Do you think the Congress? Then maybe 1-2 political parties may not agree, but majority of the political parties, if they are agreed for seat sharing 1-to-1, then automatically everybody will come together. Principally, I don't have any grievances against of anybody. Not even against the communists. Ideology differences, because they are working with BJP. But instead of that, I don't have any motto or any vendetta not to work with anybody. I can work with anybody. I don't have any problem. If somebody has a problem, I cannot give the medicine. Will you work with the left also? I don't have any problem. I told you also earlier also. A lot of opposition leaders are raising the question of use of EVM. And That is true, absolutely correct. So We want that 100% VVPAT. VVPAT. The infrastructure is already there. Why they are not implementing that? That's a great question. Paper ballot. No. VVPAT. VVPAT counting. 100% VVPAT. But then what about BRS, Naveen Patnaik, YSR? They've always kept themselves out. Do you want to reach out to them for India plan? Let them take their decision. I cannot impose my opinion to them. They have some regional problems. They have some local problems. They have somebody have agency problem. Somebody have regional problems. So I cannot go for any comments. মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনছিলাম। জ্যোতির্ময়ের কাছে যাই, আমি তারপরে যাব। আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায় রয়েছেন সঙ্গে। জ্যোতির্ময়, তোমাকে থামিয়েছিলাম, প্লিজ কন্টিনিউ।
দেখো, এই মুহূর্তে যে কথা বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন তা কিন্তু আগামী দিনে ইন্ডিয়া জোটের অভ্যন্তরে তৃণমূল কংগ্রেসের কি স্ট্যান্ড হতে চলেছে, রাজ্য রাজনীতির আগামী ভবিষ্যৎ অন্তত তৃণমূল কংগ্রেসের কি পদক্ষেপ হতে চলেছে সেই ইঙ্গিতগুলো স্পষ্ট করে দিচ্ছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা যে বিজেপিকে রুখতে কারোর সঙ্গে জোট করতে কোথাও কোনো পারস্পরিক বোঝাপড়ার অভাব বা অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে কোনো ইগো নেই। যখন স্পেসিফিকভাবে তাকে প্রশ্ন করা হচ্ছে যে বামেদের সঙ্গে জোট বাঁধতে কি আপনার কোনো আপত্তি রয়েছে, তিনি জানাচ্ছেন যে আমার দিকের কোনো সমস্যা নেই। অর্থাৎ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথা আমরা বলছিলাম যে আগামীকাল ইন্ডিয়া জোটের বৈঠকে আসন সমঝোতা নিয়ে আলোচনা হবে কিনা সেই প্রশ্নটা যখন থাকছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের আলোচনায় স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন যে আসন সমঝোতা নিয়ে আলোচনা অন্তত আগামীকালের ইন্ডিয়া জোটের টেবিলেও যদি শুরু হয় তাহলে তৃণমূল কংগ্রেসের বা তৃণমূল নেত্রীর কোথাও কোনো অসুবিধা নেই, তিনি আলোচনার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। এবং যে কথা এর আগেও বারবার ধরে তৃণমূল কংগ্রেসের তরফে স্পষ্ট করা হয়েছে যে যেখানে যার জমি শক্ত সেই রাজনৈতিক দলের দায়িত্ব বা সেই এলাকার সংশ্লিষ্ট এলাকার বৃহত্তর রাজনৈতিক দলের দায়িত্ব যে তারা অন্য দলগুলোকে অ্যাকোমোডেট করবে বা যারা অপেক্ষাকৃত কম দুর্বল তারা বিজেপির বিরুদ্ধে সবথেকে বেশি যে শক্তিশালী দল তাকে আলাদা করে জায়গা ছেড়ে দেবে। অর্থাৎ একটা বিষয় কিন্তু এক্ষেত্রে স্পষ্ট হয়ে যাচ্ছে, লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের কি অবস্থান হতে চলেছে, কোন পথে তৃণমূল কংগ্রেস চলছে সেই বিষয়টা কিন্তু পুরোপুরিভাবে স্পষ্ট করে দিলেন তৃণমূল। সঙ্গে থাকো জ্যোতির্ময়, আমি সরাসরি চলে যাব পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায় রয়েছেন সঙ্গে। রাজা, আগামীকাল এই সময় জোট বৈঠক শুরু হয়ে গিয়েছে, আলোচনার টেবিলে বসে পড়েছেন INTIA জোটের শরিকরা, কিন্তু যারা বসছেন তাদের মধ্যেই আজ দেখো এই গণ সাসপেনশন, বিরোধী সাংসদ, এতজন বিরোধী সাংসদ তাদের গণ সাসপেনশন যথেষ্ট সিগনিফিকেন্ট। তো ইন্ডিয়া জোটের কাছে কি কোথাও গিয়ে সাসপেনশন একটা দিশা দেখাবে কালকের আলোচনায়? না, সাসপেনশন দেখো আজ থেকেই তো একটা দিশা দেখাতে অলরেডি শুরু করেছে বলে তারা বলছেন। মানে তাদের বক্তব্য হচ্ছে যে তারা এই যে পার্লামেন্টে যে সিকিউরিটি ব্রিচ অর্থাৎ সংসদ ভবনের ভেতরে নিরাপত্তাহীনতা এবং নিরাপত্তার এত বড় যে ফসকাগেরও রয়ে গিয়েছিল সেটাকে তারা হাইলাইট করতে চাইছেন বারবার। তার কারণ এরকম মোক্ষম ইস্যু তারা বারবার তো পাবেন না। এই যে সবে 3 রাজ্যে 4 রাজ্যে ভোট হলো তাতে তো তাদের বিশেষ কিছু বলার নেই, কারণ কংগ্রেস নোয়ার হয়ে গেছে সেখান থেকে প্রায়। এবং যে ছোট ছোট দলগুলো রিজিয়নাল পার্টি তারাও খুব ভালো ফেয়ার করেনি, ভালো রেজাল্ট করেনি। সুতরাং ছোট দলগুলোও ভালো রেজাল্ট করেনি, আবার এই যে কংগ্রেস যে ন্যাশনাল পার্টি সেও মুখ থুবড়ে পড়েছে। এরকম একটা জায়গায় বিরোধীদের হাতে তো কিছু ছিল না, হাতে পেন্সিল ছিল। সেই রকম একটা সময় তারা একটা মোক্ষম অস্ত্র পেয়ে গেছেন, সেটা হচ্ছে ব্রিচ অফ সিকিউরিটি। কী করে ওই 3-4 জন তরুণ তারা ঢুকে পড়ে পার্লামেন্টের ভেতরে, কেউ অধিবেশন কক্ষের ভেতরে, কেউ লনে ওই কাণ্ড বাঁধালেন। এখন মুশকিলটা হচ্ছে যে এইটা সাবসাইডেড হয়ে গিয়ে যেটা ইস্যু দাঁড়াচ্ছে, কংগ্রেস বলছে বেরোজগারি, যে যার নিজের লাইনে খেলছে, কিন্তু কংগ্রেস বলছে বেরোজগারি, রাহুল গান্ধী সে কথা বলেছেন। এখন সাসপেনশন দেখো, তৃণমূলের এতজন সাসপেন্ডেড হলেন, মানে টেকিং রাইট ফ্রম সৌগত রায় থেকে শুরু করে অপরূপা পোদ্দার, শতাব্দী রায়, প্রায় 8-9 জন তাদের সাসপেন্ডেড হয়ে গেছেন। কোথাও একটা কমননেস অফ ইস্যুস চলে আসছে, সবার সুর এক জায়গায়। অদ্ভুত ব্যাপার যে অধীর চৌধুরী এবং তৃণমূল কংগ্রেস সবসময় তুইতুলি মুইতুলি করেন, এখন অধীরকে তৃণমূলের হয়ে বলতে হবে এই সাসপেনশন ইস্যুতে। আবার যেহেতু তিনিও সাসপেন্ডেড, ফলে সৌগত রায় অধীরের হয়ে বলবেন, অধীরবাবু বলবেন সৌগত রায়ের হয়ে, কারণ যেহেতু এখন আক্রমণের অভিমুখটা একদিকেই বিজেপি। এইটা কি ওই যে আগের দিন আমি বলছিলাম যে এই ইস্যুগুলো, এই যে সাসপেনশন ইস্যু, এটা একটা অ্যাডহেসিভের কাজ করে কিনা, তাদের নিজেদের মধ্যে যে দূরত্বগুলো আছে সেগুলো, সেই ব্যবধানটা কমায় কিনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তের অবস্থানটা খুব ইন্টারেস্টিং। এই যে এখানে জানিয়ে রাখি, এখানে কলকাতায় একটু আগে কুণাল ঘোষ ক্লিয়ার করে দিয়েছেন মমতাকেই মুখ করতে হবে। 36 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। ইন এনি ইভেনচুয়ালিটি, যদি দেখা যায় যে কেন্দ্রে মমতাকে দায়িত্ব নিতে হচ্ছে, তাহলে তখন অভিষেক রাজ্য চালাবেন। অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে, আমরা দর্শকদের জানাবো সেগুলো, প্রত্যেকটাই কিন্তু কোরিলেটেড। দিল্লি এবং কলকাতায় তাদের মুখপাত্র যা বললেন সেটাও কিন্তু কোরিলেটেড। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আই হ্যাভ নো ইস্যুজ, আমার কারোর সঙ্গে চলতে কোনো আপত্তি নেই। কোথাও নিজেকে তিনি একটু একটা ব্রডেনিং হরাইজনে তিনি দেখাতে চাইছেন যে আমার কারোর সঙ্গে চলতে কোনো আপত্তি নেই। কিন্তু তলায় তলায় তৃণমূল কংগ্রেস বিলক্ষণ জানে যে কংগ্রেসকে এখন কিছুটা সাবডিউড হতে হবে 3 রাজ্যে ভোটে খারাপ রেজাল্টের পর। তৃণমূল এখন অধিক স্টেক দাবি করছে। বেশ, আমাদের নজর থাক সেদিকেই। আপাতত ধন্যবাদ জ্যোতির্ময়, ধন্যবাদ রাজা। অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য আপনাদেরকে শোনাবো। সুখেন্দু শেখর রায় কি বলছেন দোলা সেন, সুজন চক্রবর্তীরা। सारे नेता सस्पेंड, हाँ मैं भी सस्पेंड हो चुके हैं। सुबह से
और कई दिनों से हमारा मांग बड़ा सीधे मांग कि एक तो ये कि हमारे जितने एमपीज़ को निलंबित किए गए उनको बहाली हो, और सदन में आकर हमारे गृह मंत्री एक बयान दे। जो बयान सदन की बाहर रोजाना देते हैं, टीवी की सामने बैठ के सारे देशवासियों की सुनाते हैं, उसमें से कुछ सदन के अंदर आकर वो कहे और हमारे सबको और देशवासियों को अवगत कराएं कि अगले तारीख में सदन के और इसके साथ साथ देश की सुरक्षा के लिए सरकार क्या क्या कदम उठा रहे हैं। সংসদ চলছে, অধিবেশন চলছে, অথচ না প্রধানমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে সংসদকে কিছু জানাচ্ছে। সংসদকে জানানো মানে দেশবাসীকে জানানো। লোকসভায় যারা নির্বাচিত হয়ে আছেন তারা ভারতবর্ষের মানুষের দ্বারা নির্বাচিত হয়ে আছেন, সুতরাং সংসদকে জানানো সরকারের কর্তব্যের মধ্যে পড়ে। অথচ সেই কর্তব্যকে পদদলিত করে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করার জন্য যে পদক্ষেপ সরকার নিয়েছে এটা গণতন্ত্রের পক্ষে একটা ধ্বংসাত্মক প্রক্রিয়া বলে আমরা মনে করি। সংসদে স্মোক কাণ্ডের তদন্তে কলকাতায় দিল্লি পুলিশ বড়বাজারে যাচ্ছে। দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিকরা, দিল্লি পুলিশের আধিকারিকরা যেতে পারেন বাগুইয়াটিতেও। ললিত ঝায়ের একাধিক ডেরায় হানা দেওয়ার সম্ভাবনা, সেই কথা আপনাদেরকে আগেই জানিয়েছিলাম আমরা। কলকাতায় দিল্লি পুলিশ তারা তদন্তে আসছে, বড়বাজারে যাচ্ছেন দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিকরা। তাদের কি কি কাজ রয়েছে, কোথায় কোথায় তারা যাবেন, কি কি বিষয়ের দিকে নজর রয়েছে তাদের আমরা জানবো। আমাদের প্রতিনিধি সুজয় পাল রয়েছেন সঙ্গে। সুজয়, একেবারে রুমেলা, দেখো সংসদে রং হামলার ঘটনায় যে অভিযুক্ত ললিত সিং, সেই ঘটনার সূত্র ধরে কিন্তু এবার অবশেষে কলকাতায় এসে পৌঁছলো দিল্লি পুলিশের স্পেশাল সেলের টিম। ইতিমধ্যেই স্পেশাল সেলের 3 জন অফিসার তারা পৌঁছেছেন। তারা প্রথমে ঘটনাস্থল ঘুরে গিয়েছেন, অর্থাৎ বড়বাজার এলাকায় তার যে 2টি ঠিকানা, একটিতে তিনি থাকতেন, অপরটিতে তিনি পড়াতেন, সেই 2টি জায়গা তারা প্রাথমিকভাবে সেই এলাকাটি দেখে এসছে। এবং এই মুহূর্তে গিরিশপার্ক থানার ভেতরে রয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেলের টিম, এবং তারা মূলত বড়বাজার গিরিশপার্ক থানার যারা অফিসার রয়েছে, মূলত অফিসার ইনচার্জ এবং যারা সেকেন্ড অফিসার থেকে যারা এখানে থানার অফিসার রয়েছেন তাদের সঙ্গে কথা বলে মূলত কিছু তথ্য সংগ্রহ করছেন। একই সঙ্গে তারা যেটা জানা যাচ্ছে তাদের উদ্দেশ্য যে জায়গাগুলিতে তার সংযোগ পাওয়া যাচ্ছে সেই জায়গাগুলিতে তল্লাশি চালানো এবং প্রয়োজনীয় কোনো নথি পাওয়া যায় কিনা তার খোঁজ চালানো। এবং সেই সূত্রেই কিন্তু তারা এই মুহূর্তে থানায় পৌঁছেছেন এবং সেই তল্লাশি চালাতে গেলে যে তার যে আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়াটা নিয়েও কথা হচ্ছে। তল্লাশি চালাতে গিয়ে তারা কিন্তু এলাকাবাসীর সঙ্গে কথা বলবেন এবং যে জায়গাগুলিতে তাদের যাতায়াত ছিল সেখানে যাদের যাতায়াত ছিল তাদের সঙ্গে কথা বলে তাদের এই যে তাদের এই যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড সম্পর্কে জানার চেষ্টা করবেন যে তাদের আগে এই ধরনের কোনো কর্মকাণ্ড ঘটনা সামনে এসেছে কিনা। কলকাতা পুলিশের থেকে তারা জানার চেষ্টা করছে ললিত সিংয়ের বিরুদ্ধে এই ধরনের কোনো প্রতিবাদমূলক কোনো কর্মসূচিতে যোগ দেওয়ার বা কোনো ক্ষেত্রে নাম উঠে আসা, কোনো মামলা হওয়ার কোনো যোগাযোগ রয়েছে কিনা, কোনো মামলা হয়েছে কিনা, এই সংক্রান্ত খুঁটিনাটি তারা জানার চেষ্টা করবেন। কলকাতার পর কিন্তু তারা অবশ্যই তারা যেতে পারেন বাগুইয়াটিতে। তার পাশাপাশি এই ঘটনাতেই আরও একজনের যার নাম উঠে এসেছিল। নজর থাক সুজয়, আপাতত ধন্যবাদ।